আসসালামু আলাইকুম। এসএসসি ফিজিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বল। এই অধ্যায় নিয়ে আজকে আমরা কথা বলব। তো এই অধ্যায়টা তোমাদের জন্য অনেক ইম্পোর্টেন্ট, কারণ প্রতি বছর এই অধ্যায়টা থেকে অবশ্যই তোমরা প্রশ্ন পাবাই। তো এই অধ্যায় শুরু করার আগে আমরা একটু দ্বিতীয় অধ্যায়ে কি পড়েছিলাম সেটা সম্পর্কে যদি কথা বলি। আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়েছিলাম কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটা কি হয়? গতিশীল হয়। ফলে সেখানে বেগের সৃষ্টি হয়, ত্বরণ, মন্দন ইত্যাদি হয়। তো আগের অধ্যায়ে আমরা বল কথাটা ব্যবহার করলেও বল সম্পর্কে তোমাদের কোনো কিছু বলিনি। তো এই অধ্যায়ে আমরা বল সম্পর্কে যত কথা আছে সবগুলাই তোমাদের জানাবো ইনশাল্লাহ। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা একটা চিত্রের দিকে লক্ষ্য করি। চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি? একটা মানুষ একটা বক্সকে ধাক্কা দিতেছে। অর্থাৎ তিনি এদিকে ফোর্স দিতেছেন। কি দিতেছেন? ফোর্স, অর্থাৎ বল দিতেছেন। ফলে বাক্সটা কি হবে? এইখান থেকে হয়তো এইখান থেকে এইখানে চলে আসবে, অর্থাৎ অবস্থানের পরিবর্তন হবে। এই স্থান থেকে এই স্থানে আসবে। তো এই চিত্রটা দেখে আমাদের কি মনে হচ্ছে? এই চিত্রটা দেখে আমরা কিন্তু বলের সংজ্ঞা দিতে পারি। যে বাহ্যিক কারণে স্থির বস্তুকে গতিশীল বা গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় বা ঘটাবার চেষ্টা করে তাকেই কি বলে? বল বলে। যে বাহ্যিক কারণ, অর্থাৎ যে বাহ্যিক কারণে স্থির বস্তু, এই বক্সটা কি আছে? স্থির আছে। এই স্থির বস্তুকে যদি তুমি এই বাহ্যিক অর্থাৎ একটা ধাক্কা দাও, ফলে সেটা কি হবে? গতিশীল বস্তুতে পরিণত হবে। আবার কোনো গতিশীল বস্তু চলতেছে, ধরো এইখানে কোনো একটা গতিশীল বস্তু যাচ্ছে, ছোট একটা ধরো সাইকেল যাচ্ছে। তো তুমি সামনে দাঁড়াই সাইকেলটাকে কি দিলা? হাত দিয়ে ধরলা। ফলে সাইকেলটা কি হবে? গতিশীল বস্তুর গতি হয় কমে যাবে বা থেমে যাবে। তো সেটাই হচ্ছে মূলত কি? বল। অর্থাৎ যে বাহ্যিক কারণে কোনো স্থির বস্তু গতিশীল বা গতিশীল বস্তু স্থির বা গতির পরিবর্তন হয়, সেটাই মূলত হচ্ছে কি? বল। ঠিক আছে? তাহলে আসো আমরা এখন বল সম্পর্কে দেখি আরেকটু। নিউটন বল সম্পর্কে ৩ টা সূত্র আবিষ্কার করেছিলেন। আমরা প্রথমে ১ম সূত্রটা সম্পর্কে জানি। ধাপে, ধাপে আমরা সবগুলা সূত্রই জানবো। আজকের ক্লাসে আমরা ১ম সূত্র নিয়ে এবং বল সম্পর্কে আরো কিছু কথা বলব। নিউটনের ১ম সূত্রটা হচ্ছে কি? বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। তিনি কি বলেছেন? যদি তুমি, অর্থাৎ তার কথাটার অর্থ হচ্ছে এরকম, যদি তুমি কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করো তাহলে সেই বস্তুটা সারা জীবন স্থির, এবং কোনো গতিশীল বস্তুর উপর যদি বল প্রয়োগ করা না হয় তাহলে সেটা সারা জীবন গতিশীল থাকবে। তোমরা স্থির বস্তুর উদাহরণটা তোমরা সবাই জানো। যেমন স্থির বস্তুর ক্ষেত্রে তুমি তোমার পড়ার টেবিলে যে বইটা রাখতেছো, সেটা যদি তুমি তোমার ঘরের দরজা জানালা লাগাই দিয়ে বাইরে চলে যাও, ১ মাস পরেও এসে তুমি কি দেখবা? বইটা সেখানেই দেখবা। ১ মাস কেন? যদি সেখানে কোনো বাইরে থেকে যদি কোনো বাতাস বা কোনো কিছু না আসে বা কোনো বাধা বা কোনো কিছু এর উপর যদি প্রয়োগ করা না হয় তাহলে বইটা সারা জীবন এখানেই থাকবে। তাই না? আবার তুমি সেম কাজটাই যদি করো, তোমার টেবিলের উপর তুমি একটা পাতলা কাগজ রেখে রুমের বাইরে গেছো এবং রুমের জানালা খোলা। তো সেখান থেকে কি আসবে? জানলা দিয়ে যদি বাতাস আসে তাহলে কাগজটা কি হবে? মেঝেতে পড়ে যাবে। অর্থাৎ এই কাগজের উপর একটা কি? বল আসবে। সেই বলের কারণে কাগজটা পড়ে যাবে। তো আমরা মূলত স্থির বস্তুর উদাহরণটা সবাই মোটামুটি বুঝতে পারি যে কোনো কিছুর উপর বল প্রয়োগ না করলে সেটা সারা জীবন স্থিরই থাকবে। সেটা কোনোভাবেই অবস্থার পরিবর্তনও হবে না বা গতিশীলও হবে না। কিন্তু আমরা সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে এইরকম উদাহরণ আসলে দেখতে পারি না বাস্তব জীবনে। কেন পারি না? কারণ কোনো বস্তু যখন চলতে থাকে তখন হচ্ছে এইখানে বাতাসের বাধা থাকে, ঘর্ষণ থাকে, অনেকগুলা বাধা থাকে। ঠিক আছে? যেমন বাতাসের বাধা, ঘর্ষণ, এগুলার কারণেই কি হয়? এগুলার কারণে বস্তুটার বেগ আস্তে, আস্তে কমে যায়। ফলে বস্তুটা একসময় গিয়ে থেমে যায়। কিন্তু তুমি যদি এমন একটা সিস্টেম তৈরি করতে পারো যে সিস্টেমে তোমার ঘর্ষণ নেই, বাতাসের বাধা নেই, তখন তুমি কি দেখবা? তখন তুমি দেখবা যে কোনো একটা বস্তুকে যদি তুমি একটা বেগে ধাক্কা দাও তাহলে সেটা সেই বেগে সমবেগে সরল রৈখিক বরাবর চলতে থাকবে। কোন রৈখিক? সরল রৈখিক। ঠিক আছে? সমবেগে চলতে হলে তাকে কোন বেগে যাইতে হবে? কিভাবে যাইতে হবে? সরল রৈখিকভাবে সে যাইতে থাকবে। ঠিক আছে? আর এই নিউটনের ১ম সূত্রটাই মূলত হচ্ছে আমাদেরকে জড়তার ধারণা দেয়। বুঝতে পারছো? তো এই নিউটনের ১ম সূত্র থেকেই জড়তার ধারণা আসে। জড়তা তাহলে কি? জড়তা হচ্ছে জড়তা হচ্ছে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়। বস্তুর এই বৈশিষ্ট্যই হচ্ছে কি? জড়তা। অর্থাৎ তুমি কোনো কিছুর উপর যদি বল প্রয়োগ না করো তাহলে যে বস্তুটা যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাই হচ্ছে কি? জড়তা। বুঝতে পারছো? তাহলে জড়তা কি? বল প্রয়োগ না করা পর্যন্ত স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়। বস্তুর এই বৈশিষ্ট্যই হচ্ছে কি? জড়তা।
ঠিক আছে? তো জড়তা ২ ধরনের হইতে পারে, যেমন স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। অর্থাৎ স্থির থাকার অর্থাৎ কোনো স্থির বস্তু যদি স্থির থাকতে চায়, তার এই স্থির থাকার প্রবণতাই হচ্ছে কি স্থিতি জড়তা। আর কোনো গতিশীল বস্তু যদি গতিশীল থাকতে চায়, তার এই গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাই হচ্ছে কি গতি জড়তা। ওকে? আমরা দেখো ২ টা চিত্রের মাধ্যমে এর উদাহরণগুলো দেখি। যেমন এই চিত্রটা এটা হচ্ছে কি স্থিতি জড়তার একটা উদাহরণ। কি দিছে? এইখানে একটা তোমার গ্লাসের উপর একটা কয়েন রাখছে। তো এই কয়েনটা একটা কার্ডবোর্ডের উপর রাখা হইছে। তো যখন তুমি কার্ডবোর্ডটাকে টানতেছো তখন কি হইতেছে? কয়েনটা তখন কি স্থির অবস্থায় এই কার্ডবোর্ডের উপর আছে। তো কয়েনটা স্থিরই থাকতে চাচ্ছে। ফলে কয়েনটা ওইখান থেকে কি হয়ে যাচ্ছে? নিচের দিকে পড়ে যাচ্ছে। সে কার্ডবোর্ডের সাথে যাচ্ছে না। অবশ্যই সেটাকে অনেক জোরে টান দেওয়া লাগবে। আস্তে টান দিলে কয়েনটা হচ্ছে কি আস্তে বেগ অর্জন করবে, অর্থাৎ কার্ডবোর্ডের সাথেই সরে যাবে। যদি তুমি জোরে টান দাও তাহলে তুমি দেখবা যে কয়েনটা তার এই স্থির বৈশিষ্ট্যের জন্য সে কি হচ্ছে? এইখান থেকে সোজা পানিতে পড়ে যাচ্ছে। ঠিক আছে? কারণ সে এই অবস্থায় স্থির থাকতে চাচ্ছে। আর এই অবস্থায় তাকে আটকে রাখার মতো কোনো কিছু নাই। তাই সে নিচের দিকে পড়ে যাচ্ছে। ঠিক তেমনি আরেকটা উদাহরণ দেখো গতি জড়তার। তোমরা এইটা অনেকেই দেখেছো। তোমরা চলন্ত বাসে চলতে যখন গাড়ির সামনে হচ্ছে কি কোনো মানুষ বা কোনো সাইকেল বা কোনো কিছু আসে, তখন ড্রাইভার কি করে? গাড়িটা হঠাৎ ব্রেক কষে। তো ব্রেক কষলে কি হয়? দেখা যায় যে তোমার সামনের অংশ কি হয়? সামনের দিকে ঝুঁকে যায়। এটা মূলত হয় কিসের কারণে? গতি জড়তার কারণে। অর্থাৎ তুমি যখন গাড়ির ভেতর থাকো তোমার শরীর কি থাকে? গতিশীল থাকে। তো তোমার শরীরের উপরের অংশ গতিশীল থাকে, নিচের অংশ সিটের সাথে কি থাকে? স্থির থাকে। তো যখন তোমার হচ্ছে গাড়ি চলতেছে, তোমার উপরের অংশ গতিশীল আছে। তো গাড়িটা যখন হঠাৎ করে ব্রেক করা হয়, তখন তোমার কি? তোমার শরীরের উপরের অংশ তো গতিশীল। তাই এই গতিশীলতা বজায় রাখার জন্য তোমার সামনের অংশ কি? সামনের দিকে ঝুঁকে যায়। এছাড়া আরেকটা উদাহরণ তোমরা দেখতে পারবা। তোমরা হচ্ছে সবাই বাসে বা ট্রেনে চড়ার সময়, ট্রেন থেকে নামার সময় দেখছো কি? যখন মানুষ বাস বা ট্রেন থেকে নামে, নামার সময় কি করে? সে আস্তে করে একটু দৌড় দেয়। কেন দৌড় দেয়? কারণ সে গাড়ির ভিতরে কি অবস্থায় ছিল? গতিশীল অবস্থায় ছিল। যখন সে রাস্তাতে পা দেয়, তখন তার পা কি হয়ে যায়? স্থির হয়ে যায়। ফলে তার এই স্থিতি মানে সে গতিশীল থেকে হঠাৎ যদি স্থির অবস্থায় আসে, তাহলে সে কি হবে? হুমড়ি খেয়ে পড়ে যাবে। এইজন্য মূলত মানুষ গাড়ি থেকে নামার সময় কি করে? গাড়ি থেকে নামার সময় কি করে? একটু দৌড়ানোর চেষ্টা করে। যাতে সে তার গতিশীল অবস্থাটাকে আস্তে স্থিতিশীল অবস্থায় আনতে পারে। বুঝতে পারছো? তাহলে আমরা এখানে জড়তা সম্পর্কেও পড়লাম। এখন আসো আমরা এই অধ্যায়ে যেহেতু বল, তো বল সম্পর্কে আরো কিছু দেখি। মৌলিক বল কয়টি? মৌলিক বল হচ্ছে ৪ টি। মৌলিক বল কয়টি? ৪ টি। মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, দুর্বল বল, সবল বল। আমরা প্রত্যেকটা বল নিয়েই আজকে কথা বলবো। মহাকর্ষ বল কি? রয়েছে মহাবিশ্বে যেকোনো ২ টা বস্তুর মধ্যে কি রয়েছে? এক ধরনের আকর্ষণ বল ক্রিয়াশীল রয়েছে। আর এই আকর্ষণ বলটাই হচ্ছে কি? মহাকর্ষ বল। মহাকর্ষ বল সবসময় কি? আকর্ষণধর্মী। মহাকর্ষ বল সবসময় কি? আকর্ষণধর্মী। ওকে? মহাকর্ষ বল সবসময় কি ধর্মী? আকর্ষণধর্মী, এবং এটা খুবই দুর্বল বল। ঠিক আছে? মহাকর্ষ বলের পাল্লা কি জানো? মহাকর্ষ বলের পাল্লা হচ্ছে অসীম। মহাকর্ষ বলের পাল্লা কি? অসীম। ঠিক আছে? মহাকর্ষ বলের পাল্লা অসীম। তাহলে মহাকর্ষ বল কি? মহাবিশ্বের যেকোনো ২ টা বস্তু এক ধরনের আকর্ষণ বল ক্রিয়াশীল রয়েছে যেকোনো ২ টা বস্তুর মধ্যে। আর এই আকর্ষণ বলকে কি বলে? মহাকর্ষ বল বলে। এটা খুবই দুর্বল বল এবং এটা কি? আকর্ষণধর্মী। এর পাল্লা হচ্ছে কি? অসীম। ঠিক আছে? আর মহাকর্ষ বল মূলত হচ্ছে তোমার গ্র্যাভিটন নামক এক ধরনের কণার পারস্পরিক বিনিময়ে হয়। কোন কণার? গ্র্যাভিটন নামক এক ধরনের কণার পারস্পরিক বিনিময়ের মাধ্যমে মূলত এই মহাকর্ষ বলের সৃষ্টি হয়। ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে গ্র্যাভিটন নামক কণার পারস্পরিক বিনিময়ের মাধ্যমে কি হয়? মহাকর্ষ বলের সৃষ্টি হয়। তারপরে আসো, আর মহাকর্ষ বলের পাল্লা কি? অসীম। ঠিক আছে? এবার আসো তড়িৎচুম্বকীয় বল। তড়িৎচুম্বকীয় বল কি বলছে? ২ টা আহিত বা চার্জিত বস্তুর মধ্যে এবং ২ টা চুম্বক পদার্থের মধ্যে এক ধরনের বল ক্রিয়াশীল থাকে। অর্থাৎ ২ টা আহিত চার্জিত বস্তু বা ২ টা চুম্বক পদার্থের মধ্যে এক ধরনের কি থাকে? এক ধরনের বল ক্রিয়াশীল থাকে। এই বলকেই কি বলে? তড়িৎচুম্বকীয় বল বলে। তড়িৎচুম্বকীয় বল ভাই আকর্ষণধর্মী এবং বিকর্ষণধর্মী দুইটাই হবে। ঠিক আছে? বা হতে পারে। ঠিক আছে? তড়িৎচুম্বকীয় বল কি আকর্ষণধর্মী হতে পারে, বিকর্ষণধর্মীও হতে পারে। যেমন ২ টা যদি ধনাত্মক চার্জ হয়, তাহলে এরা অবশ্যই একে অপরকে কি করবে? বিকর্ষণ করবে। অর্থাৎ একই চার্জ পরস্পরকে কি করে? বিকর্ষণ করবে। আর ২ টা যদি ভিন্ন চার্জ হয়, একটা যদি পজিটিভ আর একটা যদি নেগেটিভ হয়, তাহলে একে অপরকে কি করবে? আকর্ষণ
করবে। বুঝতে পারছো? ঠিক আছে? এই জন্যই মূলত হচ্ছে তড়িৎচুম্বকীয় বল হচ্ছে কি আকর্ষণ এবং বিকর্ষণ উভয়ই হতে পারে। এটা কি মহাকর্ষ বলের তুলনায় অনেক বেশি শক্তিশালী। চুম্বকীয় বল কি তড়িৎচুম্বকীয় বল মহাকর্ষ বলের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তোমরা কি জানো মহাকর্ষ বল হচ্ছে সবচেয়ে দুর্বল বল। মহাকর্ষ বল হচ্ছে কি সবচেয়ে দুর্বল বল। এটা সবগুলো বলের মধ্যেও কি সবগুলো বলের চেয়েও দুর্বল, মানে যতগুলো বল আছে সবচেয়ে দুর্বল, সবচেয়ে দুর্বল বল। এটা হচ্ছে সবচেয়ে দুর্বল বল। ঠিক আছে? আর তড়িৎচুম্বকীয় বল কার চেয়ে শক্তিশালী? মহাকর্ষ বলের চেয়ে শক্তিশালী। কত গুণ জানো? 10⁻36 গুণ বা ট্রিলিয়ন ট্রিলিয়ন গুণ শক্তিশালী। বুঝতে পারছো? কত গুণ? 10⁻36 গুণ। ওকে, এবার আসো সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল, আচ্ছা এখানে তড়িৎচুম্বকীয় বল কি দিয়ে কাজ করে মূলত জানো? তড়িৎচুম্বকীয় বল হচ্ছে তোমার ফোটন নামক এক কণার পারস্পরিক বিনিময়ের মাধ্যমে এইটা হয়। ঠিক আছে? কোন কণা? ফোটন। ফোটন নামক এক কণার পারস্পরিক বিনিময়ের মাধ্যমে মূলত তড়িৎচুম্বকীয় বলের সৃষ্টি হয়। তারপর দেখো সবল বল। সবল বল হচ্ছে কি? এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী বল, নাম দেখেই বুঝতেছো। সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে কি? সবল বল। এটা খুবই অল্প দূরত্বে কাজ করে। এর পাল্লা হচ্ছে কত জানো? 10⁻−15। 10⁻−15। তোমরা জানো নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত? এই যে পরমাণুর যে কেন্দ্র আছে, কেন্দ্রে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ব্যাসার্ধ হচ্ছে কত? 10⁻−15। এই এত খুবই অল্প দূরত্বে এইটা কাজ করে। বুঝতে পারছো? নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন আর নিউট্রন থাকে, তাই না? প্রোটন আর নিউট্রন থাকে। প্রোটন আর নিউট্রন। ঠিক আছে? এই প্রোটন আর নিউট্রন থেকে নিউক্লিয়াসের ব্যাসার্ধ হচ্ছে কত? 10⁻−15। ঠিক আছে? এই এত খুবই অল্প দূরত্বে কাজ করে। বুঝতে পারছো? তাহলে এইটাই পর্যন্ত গেল। তারপর হচ্ছে কি দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল সম্পর্কে, দুর্বল নিউক্লিয় বল হচ্ছে এটা কি? এটা দুর্বল, কিন্তু এটা আবার কি তোমার হচ্ছে মহাকর্ষ বলের চেয়েও শক্তিশালী। আচ্ছা এখানে আমরা হচ্ছে সবল নিউক্লিয় বলে, সবল নিউক্লিয় বল কোন কণার কারণে? মেসন। কোন কণা? মেসন। মেসন নামক কণার পারস্পরিক বিনিময়ের মধ্যে মূলত এই কণার সৃষ্টি হয়। মেসন নামক কণার পারস্পরিক বিনিময়ে এই বল ক্রিয়াশীল হয়। ঠিক আছে? বুঝতে পারছো? সবল নিউক্লিয় বল কোন কণার কারণে? মেসন নামক কণার পারস্পরিক বিনিময়ে সবল নিউক্লিয় বলের সৃষ্টি হয়। আর সবল নিউক্লিয় বলের পাল্লা কত? 10⁻−15। এবার আসো দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল হচ্ছে কি তেজস্ক্রিয় নিউক্লিয়াস। তোমরা কি তেজস্ক্রিয় নিউক্লিয়াস জানো? তো এই যেসব মৌলিক পদার্থ রয়েছে যাদের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে ভেঙে যায়, এই সমস্ত নিউক্লিয়াসকেই কি বলে? তেজস্ক্রিয় নিউক্লিয়াস বলা হয়। তেজস্ক্রিয় নিউক্লিয়াস বলা হয়। তো এই তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা অনেক কি রশ্মি নির্গত হয়? আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, এই 3 ধরনের রশ্মি নির্গত হয়। ঠিক আছে? তো এর মধ্যে হচ্ছে বিটা রশ্মি নির্গমনের কারণেই মূলত কি এই দুর্বল নিউক্লিয় বলের সৃষ্টি হয়। ঠিক আছে? বিটা রশ্মি ক্ষয়ের মাধ্যমে দুর্বল নিউক্লিয় বলের সৃষ্টি হয়। এটা হচ্ছে খুবই অল্প দূরত্বে কাজ করে, সেটা হচ্ছে কত? 10⁻−18 মিটার। ওকে, তাহলে দুর্বল নিউক্লিয় বল সম্পর্কেও তোমরা জানলা। দুর্বল নিউক্লিয় বলের সম্পর্কে আর তোমাদের ওই রকম কিছু নাই, সেটাই যে আমরা একটা কথা বলে দিলাম, বিটা রশ্মি নির্গমনের মাধ্যমে মূলত কি দুর্বল নিউক্লিয় বলের সৃষ্টি হয়। ঠিক আছে? আর এইখানে তোমাদের কিছু আপাতত পড়ার মতো নেই। এমসিকিউ এর জন্য যতদূর এনাফ আমি মনে হয় যে এনাফ বলছি। আর এমসিকিউ এর বাইরে মনে হয় না আর কিছু আসতে পারে। এখন আমরা দেখি এই 4টা বলের মধ্যে সবচেয়ে শক্তিশালী বল সবল নিউক্লিয় বল। এটা তো জানোই তোমরা। সবল নিউক্লিয় বলের পরে কি আসে? তড়িৎচুম্বকীয় বল। তড়িৎচুম্বকীয় বল কার চেয়ে শক্তিশালী? মহাকর্ষ বলের চেয়েও শক্তিশালী, তাই না? আবার এই মহাকর্ষ বলের চেয়েও শক্তিশালী হচ্ছে কি দুর্বল নিউক্লিয় বল। তাই প্রথমে সবল নিউক্লিয় বল, তারপর তড়িৎচুম্বকীয় বল, তারপর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, তারপর হচ্ছে কি মহাকর্ষ বল। তাহলে সবচেয়ে শক্তিশালী বল সবল নিউক্লিয় বল, সবচেয়ে দুর্বল বল হচ্ছে কি মহাকর্ষ বল। সবচেয়ে দুর্বল বল কোনটা? মহাকর্ষ বল। সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে কি সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বলের পাল্লা কত? 10⁻−15। দুর্বল নিউক্লিয় বলের পাল্লা কত? 10⁻−18। অর্থাৎ এত এত অল্প দূরত্বে এরা কাজ করে। মহাকর্ষ বলের পাল্লা হচ্ছে কি অসীম। অসীম। আর তড়িৎচুম্বকীয় বল হচ্ছে মহাকর্ষ বলের চেয়ে কত গুণ শক্তিশালী? 10⁻36 গুণ শক্তিশালী। ওকে, বুঝতে পারছো? বুঝতে পারছো? তো এই পর্যন্তই তোমাদের আজকের মতো। পরবর্তী ক্লাসে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র এবং এর গাণিতিক সমস্যা
এগুলো নিয়ে কথা বলব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।